মামুনুল বাবুনগরী সহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় আসামিদের রিমান্ড শুনানি কাল। বঙ্গবন্ধুর মুরালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ। প্রচলিত আইনেই কঠোর সাজা হতে পারে, অভিমত আইনজ্ঞদের। রাজাকার আল বদরের তালিকা করার বিধান রেখে আইনের খসড়া। শেষ স্প্যান বসানোর 1 বছরের মধ্যেই পদ্মা সেতু, মন্ত্রীর আশা। এডিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও ভাঙচুরের মদতদাতা হিসেবে হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের 2টি মামলা আমলে নিয়েছেন আদালত। আগামী 7 জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে নির্দেশ দেওয়া হয়েছে। 13 নভেম্বর খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখিয়ে বলেন, সরকারকে হুঁশিয়ার, ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনার হুমকিও দেন। গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। 27 নভেম্বর হাটাজারিতে আয়োজিত এক মাহফিলে হেফাজতে আমির বাবুনগরী বলেন, কোন ভাস্কর্য নির্মাণ হলে তা টেনে হিচড়ে ফেলে দেওয়া হবে। টেনে হেসেলে ফেলে দেব। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। ধৃষ্টতাপূর্ণ এমন বক্তব্যের রেশ ধরে কুষ্টিয়ায় গত 4 ডিসেম্বর রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত ও পুরো মুখমণ্ডল এবং হাতের অংশবিশেষ ভেঙে ফেলে 2 মাদ্রাসা ছাত্র। BMA অডিটোরিয়ামে তাদের একটি প্রোগ্রামে তার অনুসারীদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যর বিষয়ে একটি ষড়যন্ত্রমূলকভাবে এবং তাদের হীন উদ্দেশ্যে ভাস্কর্য অপসারণের দাবিতে তারা হীন উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, যেগুলো আমরা মনে করছি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং একই সাথে একই দিনে 2 জন আসামি খুব কাছাকাছি সময়ে 2টি পৃথক স্থানে একই ধরনের বক্তব্য উপস্থাপন করেছে বিধায় আমরা মনে করছি যে এখানে পূর্ব পরিকল্পনা আছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলাদা 2টি রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ করা হয় উস্কানি দিয়ে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম আমির জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফজলুল করিম। যে রাষ্ট্রে যেসব ঘটনাগুলো ঘটছে এবং আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। দেশে একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করে তিনি বর্তমানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সোমবার বাদীর জবানবন্দি গ্রহণ করে রাষ্ট্রদ্রোহ 2টি মামলা আমলে নিয়ে PBI DIG-কে আগামী 7 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার হওয়া 4 আসামির রিমান্ড শুনানি আগামীকাল। আজ দুপুরে আসামিদের কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার জানান, আদালতে ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদের 10 দিন এবং শিক্ষক আলামিন ও ইউসুফ আলীর 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ম্যুরাল ও ভাস্কর্য রয়েছে এবং নির্মাণ হচ্ছে সেগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান সহ নির্মাণাধীন অন্যান্য ম্যুরাল ও ভাস্কর্যেরও নিরাপত্তার পদক্ষেপ নিতে বলেছেন আদালত। সোমবার একটি রিট মামলার শুনানিকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ABM আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, দেশের 63টি জেলা ও 380টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হাইকোর্টে আজ প্রতিবেদন দাখিল করেছে। ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। নিরাপত্তা দেওয়ার জন্য ইমিডিয়েট অনতিবিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। আবারও উপজেলা এবং জেলা হেডকোয়ার্টার্সে যে মুরাল নির্মাণ বা ভাস্কর্য নির্মাণের নির্দেশনা ছিল সেটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। এটি মহামান্য আদালতের নির্দেশ এবং আগামী 30 দিনের মধ্যে সেই বাস্তবায়নের যে অগ্রগতি সেটার প্রতিবেদন দাখিলের ওনারা নির্দেশ দিয়েছেন। ভাস্কর্যের বিরোধিতার নামে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা করছে, ডিজিটাল নিরাপত্তা আইনেই তাদের কঠোর বিচার হতে পারে। এমনকি রাষ্ট্রদ্রোহ মামলাতেও তাদের সাজা হবার মতো প্রচুর তথ্য প্রমাণ রয়েছে, এমন মতামত আইনজ্ঞদের। তথ্য প্রযুক্তিতে ভর করে এদেশের তরুণদের যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখার কথা, মহাকাশে যখন বাংলাদেশের স্যাটেলাইট, ঠিক সেই সময় ভাস্কর্য হালাল নাকি হারাম এই বিতর্কে যেন আবারও প্রস্তর যুগে ফিরে যাবার চেষ্টাই কারো কারো। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যে কোনো কিছু নিয়ে যে কারো আপত্তি থাকতেই পারে, কিন্তু নিজের সেই মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, হুমকি ধামকি দেয়া কোনো সভ্য দেশের আইনই তা সমর্থন করে না। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় তাই করা হচ্ছে প্রকাশ্যে, রীতিমতো সভা সমাবেশ করে। শহীদ জিয়াউর রহমান, তারও অবদান রয়েছে, যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে। শুধু সমাবেশই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে সমান তালে উস্কানিমূলক নানা প্রচারণার দেখা মিলবে। অথচ 2018 সালে করা ডিজিটাল নিরাপত্তা আইনে পরিষ্কার বলা আছে, ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতির পিতাকে নিয়ে কোনো ধরনের প্রপাগান্ডা প্রচারণা চালালে কিংবা এতে মদত দিলে অনধিক 10 বছর কারাদণ্ড কিংবা 1 কোটি টাকা জরিমানা হতে পারে। হতে পারে উভয় দণ্ড। একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার কোনো অধিকার আপনার নয়। আর দ্বিতীয়বার এই অপরাধ করলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা 3 কোটি টাকা জরিমানা। হতে পারে উভয় দণ্ড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক বলছিলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় যারা প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতেই পারে। 21 ধারা, 25 ধারা সহ অন্যান্য ধারা যদি আপনারা পরে দেখেন, তাহলে এটি অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু কঠোর সাজার ব্যবস্থা রয়েছে, সেটা ইমিডিয়েটলি এটা ইনভোক করা উচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে মাওলানা মামুনুল ও জুনাইদ বাবুনাগরি সহ 3 জনের বিরুদ্ধে এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সাবেক এই বিচারপতি বলছিলেন, যেসব তথ্য প্রমাণ রয়েছে তাতে এই মামলায় তাদের সাজা নিশ্চিত করা খুব একটা কঠিন বিষয় নয়। বাবুনগরী, মামুনুল হক, চরমুনাইর পীর, এরা ছাড়া অন্যান্য যারা আসলে 71-এর পরাজিত অপশক্তি, যারা এখনো বাংলাদেশ চায় না, তাদের কথাবার্তা তো সবই রেকর্ড করা আছে, এগুলো এভিডেন্স। তারপরে কালকে পরশুদিন যে আপনার ভাস্কর্য ড্যামেজ করা হলো কুষ্টিয়াতে, এই এভিডেন্স, এবং সেখানে বোধহয় 2-4 জন ধরাও পড়েছে। এগুলো এভিডেন্স যথেষ্ট একটি মামলা প্রমাণ করার জন্য। অনেকেরই আশঙ্কা, এখনই কঠোরভাবে আইন প্রয়োগ করে এসব দমন করা না হলে ভবিষ্যতে এমন অরাজকতা আরো প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিছু লোক এই সাহসটা করতেছে যে বঙ্গবন্ধুর মূর্তির প্রতি সম্মান দেখানোর পরিবর্তে সেটাকে ভাঙার মতো একটা অপরাধ সংগঠিত করছে। আমি মনে করি যে যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে
আদালতে মামলা হওয়া উচিত, সেটা ক্রিমিনাল মামলা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ক্রিমিনাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, আর বর্তমান সময়টা সেই বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকীর। ক্ষমতায় আওয়ামী লীগ, আর সেই সময়েই জাতির পিতার ভাস্কর্যে হামলা। তবুও সংযত আর অতি সতর্কতা নাকি নিষ্ক্রিয়তা? দেখুন সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ৭৫-এর পর বারবার এই বাংলার ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে তার স্থপতির নাম। পিতা হত্যার বিচার চাইতে এ জাতির অপেক্ষাটাও 2 দশকের। এই 2 দশক মাঠের রাজনীতিতে মার খেয়েছে দল আওয়ামী লীগ। তবে সময়ের সাথে পরিণত হয়েছে দলটা, যার নেতৃত্বে শেখ হাসিনা আর আদর্শিক মশাল শেখ মুজিবুর রহমান। সেই আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে ক্ষমতায়। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে মুজিবের ভাস্কর্যের পরিকল্পনা সরকারের। এ নিয়ে হুট করেই মাঠে ধর্মভিত্তিক উগ্রগোষ্ঠী হেফাজত আর খেলাফত মজলিস। 13ই নভেম্বর ঢাকার ধোলাইখালে ঔদ্ধত্যের চূড়ান্তে মৌলবাদীরা। লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। এমন উগ্র অবস্থানের বিপরীতে গোটা উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিবাদ হয়নি। শুধু শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিলি পরদিন চট্টগ্রামে মৌলবাদীদের হুঁশিয়ার করে দিয়েছিলেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মোটকে দিতেও জানে। ঈদের মূল লক্ষ্য কিন্তু এর আসলে ধর্ম নয়। এরপর মুখ খুলেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কিন্তু তার দল ও সরকারের গুরুত্বপূর্ণ থাকা ব্যক্তিরা সপ্তাহ 2 সময় নিয়েছেন মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝাতে। আমরা এগুলো পর্যবেক্ষণ করছি, তারা ক্ষুদ্র একটি অংশ। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। মাঠের রাজনীতিতে দলের পাওয়ার হাউস ছাত্রলীগ, যুবলীগ, তারাও যেন প্রথম সপ্তাহ পার করেছে সিনিয়র নেতাদের দিকে তাকিয়ে। অভ্যন্তরীণ কোন্দল কিংবা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে হার্ডলাইনে থাকা ছাত্রলীগ এই ইস্যুতে মাঠে যেতে সময় নিয়েছে 15 দিনের বেশি। বড় কথা, আন্দোলন শুরুর কোনো সঠিক দিনক্ষণের প্রশ্নটি আসলে মুখ্যনের সবচেয়ে জরুরি বিষয়, যে কবে নাগাদ আমরা এই মৌলবাদীদের বিরুদ্ধে স্থায়ীভাবে বিজয়ী হতে পারবো। তবে মৌলবাদীরা কিন্তু তাদের টার্গেট অর্জনে এই 20 দিন মাঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই সক্রিয় ছিল। মিথ্যা তথ্য, গুজব আর ধর্মপ্রাণ বাঙালির সেন্টিমেন্ট নিয়ে খেলা সব করেছে তারা। আঘাত করেছে জাতির পিতার ভাস্কর্যে। এরপরই মাঠে নেমেছে আওয়ামী লীগ। তবে ওই যে সঙ্গে তাদের ইস্পাত কঠিন এক সতর্কতা। হুঙ্কার বক্তব্য কর্মসূচির বেশিরভাগটাই অনলাইনে। 93 নির্বাচনের আগে আওয়ামী লীগের মাথার মধ্যে দেখবেন যে টুপি ঢুকেছে। তারা আপনার এই যে কথায় কথায় ধর্মের এই যে ন্যারেটিভ, যেটা কাউন্টার ন্যারেটিভ আওয়ামী লীগ দেওয়া শুরু করেছে, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছে, এইসব ব্যাখ্যা হাজির করতে হয়েছে। ফল পেয়েছে। 96 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আবার যখন 2001-এ আপনি আসেন, সেই সব জোট একসঙ্গে হলো, আওয়ামী লীগ হেরে গেল। কেউ তো বলেই দিলেন যে মানুষটার হাতে এদেশ, তার ভাস্কর্য ভাঙার ঘটনাটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা বললে একটু অবশ্যই একটু আমাদের একটু আবেগে অনুভূতিতে কি লাগে। ঘরে ঘরে আবারও দুর্গ করে তুলে মাঠে অপেক্ষাকৃত তরুণ নেতাদের বক্তব্য আগ্রাসী, কিন্তু এমন মিছিলের শারীরিক ভাষায় নেই দ্রোহের কোনো তীব্রতা। কনফ্রন্টেশনে যাবে না এক ধরনের আলোচনার মধ্যে দিয়ে যাবে, এই দোটানার মধ্যে দিয়ে চলছে বলে আপনি যে সময়টা উল্লেখ করেছেন 13ই নভেম্বর থেকে আজকে 6ই ডিসেম্বর, এই যে 20-22 দিন লেগে গেল, এই দোটানার মধ্যেই আওয়ামী লীগ আছে বলে আমি মনে করি। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতা দেখালে চরম মূল্য দিতে হবে, এমন সতর্ক বার্তা দিয়েও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন বুঝে শুনে চলতে চায় সরকার। তবে রাজধানীর ধোলাই পারে জাতির পিতার ভাস্কর্য হবেই। রিপোর্ট আরিফ জামালের। কুষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার পরেও তার প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের বর্তমান দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ওবায়দুল কাদের সোমবার বোঝাচ্ছিলেন ভাস্কর্য কি আর মূর্তি কি। মূর্তিটা হলো দেবতা, আর এখানে ভাস্কর্য তো মানুষের ভাস্কর্য। দেবতাকে তো পূজা করা হয়, এখানে তো মানুষকে পূজা করা হচ্ছে না।
সচিবালয় ব্রিফিংয়ে ধর্মীয় ইস্যুকে স্পর্শকাতর মন্তব্য করে সতর্ক অবস্থানে থাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মনে করেন, ক্ষমতায় থাকলে মাথা গরম করা যায় না। সরকারে আছি, ক্ষমতায় আছি, আমাদেরকে ঠান্ডা মাথায় এগোতে হবে। কথায় কথায় মাথা গরম করলে তো চলবে না, বুঝে শুনে পরিস্থিতিটা আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমাদের দেশে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ বিষয়। প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকেল করছেন সেভাবে। আমরা হয়তো দেশে একটা অশান্তি, বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই না। তবে জাতির পিতার অসম্মান করা সংবিধান বিরোধী, রাষ্ট্রদ্রোহিতার শামিল মনে করিয়ে দেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে এবং এটা যারাই করবে, এই ধৃষ্টতা যারাই দেখাবে, তাদেরকে চরম মূল্য দিতে। এটা কোনো অবস্থাতে এই প্রশ্নে আপোষ করা যায় না, এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য। আমরা ভাস্কর্য নির্মাণ করব, তারা যে প্রস্তাব দিয়েছে এটা তারা দেখবে। ভাস্কর্যের বিরোধিতায় বিএনপি জামাতের সংশ্লিষ্টতাও খুঁজে দেখবে সরকার, জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সব আন্দোলনের ঘাড়ে ভর করে, এখন আবার এই হেফাজতের আন্দোলনের উপর ভর করেছে কিনা সেটাও তো ভেবে দেখতে হবে, সেটাও খতিয়ে দেখতে হবে। এদিকে আলাদাভাবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতা আছে বলেই মাঝে মাঝে মাথাচাড়া দেয় মৌলবাদীরা। সেই দলের প্রতিষ্ঠাতারও দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে, কিন্তু তারা এই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়। তারা যদি এই পৃষ্ঠপোষকতা না পেত, তাহলে তাদের পক্ষে মাঝে মধ্যে এরকম ফনা তোলার অপচেষ্টা করা সম্ভবপর হতো না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর সম্মানহানির প্রশ্নে এক বিন্দু ছাড় না দিয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। একাধিক সমাবেশে শিক্ষক সমাজ এমন আহ্বান জানিয়ে বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তারা পাকিস্তানি প্রেতাত্মা, তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে। আমার উপর বিশ্বাস আছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তার ভাস্কর্য ভাঙা মানে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এই আঘাতেরই প্রতিবাদ এখন সারা দেশে। প্রতিবাদ প্রতিরোধে জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়, সোচ্চার জাতির বিবেক, মানুষ তৈরির কারিগর শিক্ষক সমাজ। দুই এক জায়গায় দুই একজন ধরা পড়ছে, সেটি ঠিক, কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এর পিছনে ইন্ধনদাতা আছে, এর পিছনে কিছু অশুভ চক্র আছে। বাংলাদেশে ভাস্কর্য থাকবে, মূর্তিও থাকবে, কারণ হচ্ছে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তাদের মূর্তি পূজা করবেন, আমরা যারা মুসলমান আছি তারা আমাদের নামাজ রোজা তারা করব। কোরআন সূত্রের আলোকে ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ, এই কথাটি বলা যাবে না। বঙ্গবন্ধুর প্রতি আঘাত না, এটি সারা বাংলাদেশের মানুষের প্রতি আঘাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্যের বিরোধিতাকারীদের রুখে দিতে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী মানববন্ধনে যোগ দিয়ে ধর্মান্ধ উগ্র মৌলবাদী শক্তিকে আর এক বিন্দু ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এখানে ঝটিকা আক্রমণ করতে হবে। ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে যখন তখন এই মাদ্রাসাগুলো কালো টাকা দিয়ে তৈরি করা হয়, নানান ধরনের জঙ্গি চক্রের অর্থ নিয়ে তৈরি করা হয়, এর তদন্ত করা হোক, তা না হলে এই শক্তি আরো বেড়ে উঠবে। সংসদ চলমান আছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে ভবিষ্যতে আমাদেরকে দাঁড়াতে হবে না, এই ধরনের অপশক্তি পথে পা বাড়াবে না, তাদের ব্যাপারে অনুরোধ রাখছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্যের নাম করে কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করার অপচেষ্টা রুখে দিতে সারা দেশের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। যারা আঘাত করেছে, ভেঙে ফেলেছে, তারা ৭১ এবং ৭৫-এর পরাজিত শক্তি, প্রতাত্মা, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সমূলে তাদের বীজ উৎপাদন করে দিতে হবে। দলমত নির্বিশেষে সারা দেশের আপামর জনতা স্বাধীনতা বিরোধীদের এমন চক্রান্ত রুখে দেবে বলেও মনে করেন শিক্ষকরা। কঠিন শাস্তি দিতে হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি এবার। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬,৮৭৪ জন মারা গেলেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ অ্যান্টিজেন সহ 14,369 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত পাওয়া গেছে 2,198 জন। এ নিয়ে করোনা শনাক্ত হলেন মোট 4,79,743 জন। সর্বশেষ পরীক্ষার প্রতি 100 জনে 15.30 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার 16.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,663 জন। মোট সুস্থ হয়েছেন 3,98,623 জন। মৃদু লক্ষণযুক্ত করোনা রোগীর চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহারে ভালো ফল পাওয়া গেছে। আইসিডিডিআরবির প্রাথমিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তবে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা যাবে না। গর্ভবতী নারী, শিশু ও তীব্র লক্ষণযুক্ত রোগীদেরও এই ওষুধ না দেবার পরামর্শ গবেষকদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কি ওষুধ ব্যবহার করা হবে তা নিয়ে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই। গবেষণা চলছে বছর জুড়েই। বাংলাদেশেও করোনা সংক্রমণের পিক টাইমে চিকিৎসকরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেছেন পরীক্ষামূলকভাবে। এবছরের জুন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 68 জন রোগীর উপর একটি গবেষণা চালিয়েছে আইসিডিডিআরবি। হাসপাতালে ভর্তি মৃদু লক্ষণযুক্ত কোভিড রোগীদের উপরেই চালানো হয় এই পরীক্ষা। আইভারমেকটিন প্রোফাইলাক্সিস হিসেবে ব্যবহার করি এবং আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা কাজ করছে। সুতরাং এটা নিয়ে আমাদের ভেবে দেখা উচিত এবং এটা নিয়ে বড় স্টাডি করা উচিত। ভাইরাল লোড কমালে আমরা কমিউনিটিতে ট্রান্সমিশন কমাতে পারবো। যারা মাইল্ড কেস উইথ কোমরবিডিটি তাদের সিভিয়ারিটি এবং ক্রিটিক্যাল হওয়ার ঝুঁকিটা কমবে। এটার উপরে কনক্লুশন ডেফিনেটলি আমরা একটা বড় ফর্মে আরসিটি চাই। যখন স্টাডি করতে যাওয়া হয়েছিল আইভারমেকটিন না খেয়ে আসছে এরকম কোনো পেশেন্ট কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। তার মানে তো হাজার হাজার লোক অলরেডি কিন্তু বাজারে আইভারমেকটিন নেই, কিন্তু ডেথ রেট তো কমেনি, মর্টালিটিও কমেনি, ডিজিজ মরবিডিটিও কমেনি। এটা একটা স্টাডি। আমরা বসে এটাকে ক্লিনিক্যাল ট্রায়ালের পার্ট হিসেবে বড়োভাবে একটা স্টাডি করা যায় কিনা, ফার্দার স্টাডির জন্য আমরা এটা ইনক্লুড করব, নট অ্যাজ থেরাপিউটিক ট্রিটমেন্ট। চিকিৎসকের পরামর্শ ছাড়া আইভারমেকটিন ব্যবহার না করার পরামর্শ দিলেন গবেষকরা। বিশেষ করে কাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা আছে তাও সতর্ক করলেন তারা। 5 দিন আইভারমেকটিন যেটা নাকি ইউজুয়ালি হয় না, সেই ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নিতে চাইনি, আমরা জানিও না কেমন। সো এই কারণগুলোতে আমরা কোনো ল্যাকটেটিং মাদার যদি ব্রেস্ট ফিড করতে থাকে অথবা প্রেগনেন্ট মাদার আমরা ওই কারণে নেওয়া হয়নি। বাইরে থেকেও স্টাডি হচ্ছে, এগুলো যদি ফেরত রেজাল্টগুলো পাওয়া যায় তখন আমাদের ন্যাশনাল গাইডলাইনে আসলে আমরা স্ট্রিক্টলি ইউজ করতে পারবো যে হ্যাঁ আইভারমেকটিন আমাদের মতো দেশে যেখানে মানুষ গরিব সেখানে আমরা এই ওষুধটা যদি প্রথমে দিতে পারি তাহলে উইল হ্যাভ গুড রেজাল্টস। যে ভাইরাল শেডিং কমায় এইটা একটা বিরাট একটা কন্ট্রিবিউশন অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং দেখেন এইটাও এ কন্ট্রিবিউশন ফ্রম এ স্মল পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর যা থাকছে। জেল সুপার আব্দুল জলিলের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। মামুনুল বাবুনগরী সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় আসামিদের রিমান্ড শুনানি কাল। বঙ্গবন্ধুর মুরালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ। প্রচলিত আইনে কঠোর সাজা হতে পারে, অভিমত আইনজ্ঞদের। রাজাকার আল বদরের তালিকা করার বিধান রেখে আইনের খসড়া। শেষ স্প্যান বসানোর 1 বছরের মধ্যেই পদ্মা সেতু, মন্ত্রীর আশা। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। জানিয়ে দিয়েছিলাম শিরোনামগুলো ফিরতে ফিরতে।
রাজাকার আল বদর আল শামস সহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির তালিকা তৈরির আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া জাতীয় সব তথ্য কালিয়াকৈরের মেগা ডাটা সেন্টারে সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2002 সালে পাশ হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দিয়েই এতদিন মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন, মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠনের নিবন্ধন পরিচালনা হয়ে আসত। এ আইনটি বাতিল হয়ে যাবে। নতুনভাবে হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020। এই আইনের খসড়াই সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। নতুন আইনে 1971-এ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর তালিকা তৈরির বিধান থাকছে। 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজেদের থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি। আর মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিলে থাকছে শাস্তির ব্যবস্থাও। অসত্য তথ্যের ভিত্তিতে গ্যাজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। সে কি সার্টিফিকেট নিছে, না অন্য কোনো বেনিফিট নিছে, না দুইটাই নিছে, বা আরও বেশি কিছু নিছে, বা তার সন্তানও ওই বেনিফিট নিছে কিনা, এই জাতীয় যেটা আইনানুগভাবে যেটা আসবে। এদিকে কালিয়াকৈরে বাংলাদেশের যে মেগা ডেটা সেন্টার, সেখানে সব সরকারি ডাটা সংরক্ষণের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। সেটা মেনে চলতে এবার কড়া বার্তা মন্ত্রিসভার। সরকারের এখন থেকে যে প্রত্যেক মন্ত্রণালয়ের বিভাগ দেখবেন একটা করে সার্ভার করে, এখন থেকে সব কেউ আর কোনো সার্ভার করতে পারবে না। সবার ডাটা এই কালিয়াকৈরে আমাদের এই ডাটা সেন্টার এই কোম্পানির আন্ডারে করতে হবে, স্টোর করতে হবে, কারণ ওইখানে সব সেফটি সিকিউরিটি থাকবে। আর এটার একটা সুবিধা আছে, এটার আবার একটা ব্যাকআপ আছে হলো আপনার যশোরে। সুতরাং কোনো কারণে যদি কালিয়াকৈরের ডিজাস্টারও হয়, সব ডাটা আবার ওই যশোরের ব্যাকআপ সেন্টার থেকে আপনার রিভাইভ করা যাবে। এছাড়া প্রতি বছর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রিসভা। চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কিত বিষয়ে মন্ত্রিসভাকে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আর মাস্ক পরা নিয়ে আবারও কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। পদ্মা সেতু নিয়ে সবশেষ ওবায়দুল কাদের বলেছেন, স্প্যান স্থাপনের 1 বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই আশার কথা জানান তিনি। 10 তারিখে যখন সব স্পেন বসে যাবে, তখন যে কাজ থাকবে, এটা আমি ইঞ্জিনিয়ার কনসালটেন্টদের সাথে আলাপ করে যেটা দেখেছি সেতু বিভাগে, তারা বলেছে 10 মাস থেকে 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে, এরপরে উন্মুক্ত হয়ে যাবে। ভাষান্তর দেখতে যাবার আনুষ্ঠানিক কোনো প্রস্তাব কখনোই দেয়নি জাতিসংঘ। উল্টো ভাষান্তর নিয়ে জাতিসংঘ তেমন জানে না বলে যে বিবৃতি দিয়েছে তা সঠিক নয় বলে দাবি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের। সোমবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভাষান্তর নিয়ে বিভিন্নভাবে জাতিসংঘের সঙ্গে কথাবার্তা হয়েছে, সুতরাং বিষয়টি নিয়ে তারা জানে না এরকম নয়। আর জাতিসংঘের টেকনিক্যাল টিম চাইলে যে কোনো সময় ভাষান্তর দেখতে যেতে পারে বলেও মন্ত্রী জানান। রোহিঙ্গা বোঝার সামাল দেয়া বাংলাদেশের ওপর চাপ তৈরির চেষ্টা না করে এই চাপ মিয়ানমারের ওপর দেবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা একটি কথা বলেছে যে তারা জানতো না। এর মতো ডাহা মিথ্যা কোনো হতে পারে? আমরা বহুবার তাদের জানিয়েছি এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে জানিয়েছি যে আমাদের প্ল্যান তো আজকের না, 2 বছর ধরে আমরা প্ল্যান। সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেল সুপার আব্দুল জলিলের দুর্নীতি অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ কর্মরত আছেন। সিলেটের সাবেক এই জেল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে কারারক্ষী ও বন্দীদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন আব্দুল জলিল। জেল সুপার পদে যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। গণমাধ্যমে সংবাদ হলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ বদলি করা হয় তাকে। ওনার কর্মকালীন সময়ে বিভিন্ন রকম ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি এবং তার পদের অপব্যবহার করে বিভিন্ন রকম দুর্নীতির কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ এসছে। আমরা এটা বিস্তারিত অনুসন্ধান করব। ওনার সম্পর্কে
কিছুদিন আগে আমাদের বিশেষ অনুসন্ধান থেকেও একটি ইনকোয়ারি চলমান হয়েছে। এমন হতে পারে দুটো একসাথে হতে পারে অথবা পৃথকভাবে অনুসন্ধান চলমান হইতে পারে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছে ৮ শিশু। রোববার গভীর রাতে আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়ে যায়। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধের কারণে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। পালিয়ে যাওয়া শিশুরা হলো যশোরের হৃদয়, ফরদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম ও বরিশালের মাইনুর রহমান সাকিব। যশোর পুলিশ সুপার জানান, পালিয়ে যাওয়া শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। গত 13 আগস্ট যশোরের এই শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীর নির্যাতনে 3 শিশুর মৃত্যু হয়। কর্তৃপক্ষ নাকি তাদেরকে স্পেশাল কেয়ারের জন্য গার্ড রুমের পিছনে একটি আলাদা কোয়ারেন্টাইনে রাখে। সেই কোয়ারেন্টাইন রুমের পাশে একটি বাথরুম আছে, সেই বাথরুমের দরজার যে গ্রিল, এই গ্রিল ভেঙে তারা পালিয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনায় ক্ষতিগ্রস্ত ঝিনাইদহের ফুল চাষিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নতুন করে রোপণ করছেন চারা। তবে অব্যাহত লোকসানে অনেকেই ফুল চাষ থেকে মুখ ফিরিয়েছেন। জেলায় বর্তমানে ফুলের চাষ কমে 176 হেক্টর থেকে 40 হেক্টরে দাঁড়িয়েছে। ফুল ব্যবসায়ীদের মধ্যে অনেকেরই ফুল বিক্রির টাকা মহাজনদের কাছে আটকে আছে। তবে সামনে বিভিন্ন জাতীয় দিবস থাকায় এর চাহিদা বাড়বে আর বিক্রি করে লোকসান পুষিয়ে নেওয়া যাবে এমন আশায় অনেকেই আবার শুরু করেছেন ফুলের চাষ। চলছে ক্ষেতের নিবিড় পরিচর্যা। সামনের দিনগুলোতে চাষিরা যাতে ভালো মানের ফুল উৎপাদন করতে পারে সেজন্য তাদেরকে উন্নত মানের চারা রোপণ, রোগবালাই দমন পদ্ধতি সহ দরকারি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আবার বাইজেস্টিল বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। দু 2021 সালে নির্ধারিত সূচির বাইরেও বাড়ছে বাংলাদেশের ম্যাচ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবছরের শেষ দিকে 29,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জার্মান বিমান সংস্থা লুফথানসা। করোনা মহামারীর ধাক্কা সামলে উঠতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আগামী বছর জার্মানিতে আরও 10,000 কর্মী ছাঁটাই করবে তারা। সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। লুফথানসার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউরোউইংসের সুইস, অস্ট্রিয়ান ও ব্রাসেলস এয়ারলাইন্সও তাদের ফ্লাইট সূচি, উড়োজাহাজের বহর ও কর্মী সংখ্যা কমিয়েছে। আকাশপথে ভ্রমণ 2025 সালের আগে অবস্থা পুরোপুরি ফিরবে না এমন শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজেদের ক্যাটারিং সার্ভিস এলএসজিও বিক্রি করে দেবে লুফথানসা। এলএসজিতে কর্মরত আছে প্রায় 7,500 কর্মী। বড় ধরনের ছাঁটাইয়ে লুফথানসার কর্মী সংখ্যা 1,09,000-এ নেমে আসবে। The airline said it had staff in 22,000 full-time positions it no longer needed, but would try to avoid force. দেশের বাইরের খবর। চীনের কোম্পানি সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার মধ্যরাতে 12 লাখ ডোজ ভ্যাকসিন জাকার্তায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। আগামী জানুয়ারি মাসের শুরুতে আরও 18 লাখ ডোজ টিকা পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এছাড়া স্থানীয়ভাবে তৈরির জন্য 4.5 কোটি ডোজ ভ্যাকসিনের কাঁচামাল জাকার্তায় পাঠাবে সিনোভ্যাক। সিনোভ্যাকের ভ্যাকসিনের পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা সহ আরও 3টি সরবরাহকারীকে টিকার অর্ডার দিয়েছে ইন্দোনেশিয়া।
এ মাসে প্রথম 30 লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে করোনা নিয়ন্ত্রণের সম্মুখভাগে থাকা স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাদেরকে। এরপর 18 থেকে 59 বছর বয়সী ব্যক্তিদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 5,75,796, মৃতের সংখ্যা 17,740। খেলার খবর। 2021 সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচি, তবু করোনাকালে স্থগিত বেশ কিছু সিরিজ আগামী বছরই আয়োজন করতে চায় বিসিবি। এদিকে শুধু প্রিমিয়ার লিগে নয়, ক্রিকেটারদের কথা মাথায় রেখে ঘরোয়া আসরগুলো শুরুর ব্যাপারেও চিন্তাভাবনা চলছে, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। 2020 সালে বাংলাদেশ ক্রিকেট কেটেছে করোনায়। চলতি বছরের মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তারা নিজেদের অবস্থান জানান দিতে ঘরোয়া দুটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। আগামী বছর টাইগাররা 46টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, এর সঙ্গে বাড়তে পারে আরও কিছু ম্যাচ, জানিয়েছেন জালাল ইউনুস। সিরিজগুলো এখন যেগুলো বাদ গেছে, যারা শ্রীলঙ্কা বাদ গিয়েছিল, আর এর মধ্যে অস্ট্রেলিয়া একটা ছিল, ওটা হয়নি। এগুলো তো কোভিডের কারণে হয়নি। তো এগুলো আমাদের তো আবার তো একটা শিডিউলের মধ্যে আমরা ঢুকাতে হবে। তো এখন একটা এফটিপির মধ্যে আবার নতুন করে আবার রিস্কেজুয়াল করতে হবে। জানুয়ারিতে দেশের মাটিতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। তবে পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা থাকলেও 2 টি-20-র পাশাপাশি কমে যাচ্ছে একটি টেস্টও। সেই সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। আমাদের এখানে একটা আলাপ আলোচনা করে গেছে, তারা এরকম একটা কিছুই আলাপ আলোচনা হয়েছে, কিছু এখানে কাটেল করার জন্য। ক্রিকেটারদের আর্থিক দিক বিবেচনা করে বিসিবি ঘরোয়া আসরে সূচি চূড়ান্ত করছে। সেখানে শুধু প্রিমিয়ার লিগই নয়, বিসিএল, এনসিএল এর মতো আসর শুরু চিন্তা করছে তারা। প্রিমিয়ার লিগ হবে, আমাদের এটা আগেই ক্যালেন্ডারের মধ্যে ছিল। আমরা পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। প্রিমিয়ার লিগ এবং বাকি যে লিগগুলো আছে, নট অনলি প্রিমিয়ার লিগ, আরও যে লিগগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পন্ন করার জন্য চেষ্টা করছি। বঙ্গবন্ধু টি-20 কাপে অভিজ্ঞতার পাশাপাশি বেশ কিছু তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর দিচ্ছে বিসিবি। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরো একবার। মামুনুল বাবুনগরী সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় আসামিদের রিমান্ড শুনানি কাল। বঙ্গবন্ধুর মুরালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ। প্রচলিত আইনেই কঠোর সাজা হতে পারে, অভিমত আইনজ্ঞদের। রাজাকার আল বদরদের তালিকা করার বিধান রেখে আইনের খসড়া। শেষ স্প্যান বসানোর 1 বছরের মধ্যেই পদ্মা সেতু, মন্ত্রীর আশা। জেল সুপার আব্দুল জলিলের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। 2021 সালে নির্ধারিত সূচির বাইরেও বাড়ছে বাংলাদেশের ম্যাচ। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।